আসসালামু আলাইকুম, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি আয়োজিত এবং অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার মোহাম্মদ তৈয়বুর রহমান রয়েল। আচ্ছা, আপনারা কি কখনো এমন কোনো রোগী দেখেছেন যার বিভিন্ন রকমের শারীরিক সমস্যা, উনি কোনো একজন ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা দিচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে সমস্ত পরীক্ষায় স্বাভাবিক এসেছে এবং ডাক্তার সাহেব বলে দিয়েছেন যে আপনার তো তেমন কিছুই হয়নি, আপনার তো কোনো রোগই নেই, বা আপনার কোনো একটি মানসিক সমস্যা আছে, আপনি মানসিক ডাক্তারের কাছে যান। তো রোগী তো এটি মেনে নিতে নারাজ যে তার মানসিক সমস্যা আছে বা কোনো সমস্যাই নেই। তিনি আরেকজন ডাক্তারের কাছে যাচ্ছেন, তিনিও একইভাবে নানা রকম পরীক্ষা নিরীক্ষা দিচ্ছেন এবং একইভাবে দেখা যাচ্ছে তার ফাইল মোটা হচ্ছে, পরীক্ষা নিরীক্ষায় ভরে গেছে ফাইল, বিভিন্ন ডাক্তারের কাছে যাচ্ছেন, সবারই বক্তব্য প্রায় কাছাকাছি যে আপনার তেমন কোনো সমস্যা নেই, আপনার কোনো রোগই নেই বা আপনার কোনো মানসিক সমস্যা থাকতে পারে। কিন্তু রোগীও সেটি মেনে নিতে পারেন না এবং তিনি শুধুমাত্র ডাক্তারের কাছে যেতেই থাকেন, তার ফাইল মোটা হতেই থাকে। আমরা এই ধরনের যে রোগী, তাদের বিভিন্ন লক্ষণ, প্রতিকার, কিভাবে আমরা সেগুলো প্রতিরোধ করতে পারি, চিকিৎসা কি, সেই সব বিষয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। এবং আজকে আমাদের মাঝে দুজন বিশেষ অতিথি উপস্থিত আছেন, আমি তাদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বামে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নিজামুদ্দিন, সদস্য সচিব বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্ট বিএপি, এবং আমার ডানে আছেন ডাক্তার মোহাম্মদ রাহিনুল ইসলাম, আবাসিক সাইকিয়াট্রিস্ট, কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র। আপনাদের দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। তো স্যার, আমি শুরুতেই যেই প্যাটার্নটি বললাম, যে সিনারিওটি বললাম, আমরা আমাদের সাইকিয়াট্রি ভাষায় এই ধরনের রোগীকে বলে থাকি সোমাটোফর্ম ডিসঅর্ডার বা সোমাটিক সিমটম ডিসঅর্ডার। আপনি স্যার আমাদেরকে সংক্ষেপে বলবেন কিনা যে এই সোমাটোফর্ম ডিসঅর্ডার বা সোমাটিক সিমটম ডিসঅর্ডার বলতে আসলে কী বোঝায়? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। সত্যিকার অর্থে মন এবং শরীর নিয়েই আমাদের অস্তিত্ব এবং একে অন্যের পরিপূরক। মনকে বাদ দিলে যেমন শরীর অকেজো হয়ে যায়, তেমন শরীরকে বাদ দিলে মনের অস্তিত্বই থাকে না। তো সেজন্য যখন কোনো অসুখ বিসুখ যাই হোক না কেন, একটার প্রভাব অন্যটার উপরে পড়ে। শারীরিক অসুখ হলেও মনের উপর প্রভাব পড়ে, মনের অসুখ হলেও শরীরের উপরে প্রভাব পড়ে। কিন্তু আমাদের শরীরকে যেহেতু দেখা যায়, মনকে আমরা দেখতে পাই না, তো সেই কারণে মনের গুরুত্বকে আমরা খুব বেশি ধারণ করি না বা অনুভব করি না। তো সেই ক্ষেত্রেই দেখা যায় যে শারীরিক অসুখগুলোকে আমরা বেশি প্রাধান্য দিই এবং আমাদের সামাজিকভাবে এটার গ্রহণযোগ্যতা অনেক বেশি থাকে। তো যে কারণে মনের এই অসুখগুলোকে আমরা অতটা গুরুত্ব দিই না, ভাবি না। তো সেই কারণে একটু সমস্যা তৈরি হয়, যে কথাটা বলা হচ্ছে যে সোমাটোফর্ম ডিসঅর্ডার, অথবা সেই আমরা যে মানসিক অসুখগুলো বা মনের অসুখগুলো যখন শরীরের আকারে প্রকাশ পায়, তখন সেটাকে সোমাটোফর্ম ডিসঅর্ডার বা সোমাটিক এই ধরনের অসুখ বলা হয়। আমরা যদি পানির গতিকে বাধাগ্রস্ত করি, তো সে তার পথ খুঁজে নিবে। পানির গতি দেখা যাবে যে তার গতিপথ পরিবর্তন করে অন্যদিকে ধাবিত হবে। তো একইভাবেই আমরা যখন মনের অসুখকে বা মনের গুরুত্বকে অনুধাবন করছি না, সেটাকে সামাজিকভাবে হোক বা সেই গুরুত্ব আকারে আমরা এটাকে অনুধাবন করছি না, তখন সেটা অন্যভাবে এর গতিপথ পরিবর্তন করে এবং সেই পরিবর্তনের মাধ্যমে দেখা যায় যে মানসিক কষ্টগুলোকে শারীরিক আকারে প্রকাশ পায়। আমি যদি সহজ করে বলি তাহলে এমন দাঁড়ায় কথাটা যে কষ্ট আসলে মনে, কিন্তু তার প্রকাশভঙ্গিটা হচ্ছে শরীরে। আমি যদি আরেকটু ছোট গল্প আকারে বলি তাহলে এমন দাঁড়ায় যে কোনো এক ক্যান্ডিডেট, যিনি চাকরি প্রার্থী, তো চাকরির ইন্টারভিউ দিতে গেছেন। ইন্টারভিউ বোর্ডে অনেক পরীক্ষকের মধ্যেও সেই কোম্পানির যিনি কর্ণধার এমডি সাহেব আছেন, তার একটাই প্রশ্ন ছিল, দুয়ে দুয়ে কত হয়? তো সবাই তো সহজ ভেবেই আসলে উত্তর দিয়ে যাচ্ছে যে দুয়ে দুয়ে 4 হয়। কিন্তু দেখা গেল যে আসলে একজন ক্যান্ডিডেট যিনি মোটামুটি প্রশ্নের গুরুত্ব অনুধাবন করে, তিনি একটু সময় নিয়ে আস্তে আস্তে গিয়ে ওনার কানে কানে বলে যে স্যার, আপনি যত বলেন তত হয়। তো আমাদের এই সোমাটোফর্ম ডিসঅর্ডারের ক্ষেত্রেও এটা যখন দুয়ে দুয়ে মেলে না, দুয়ে দুয়ে 4 হয় না, কারণ তার কষ্ট এক জায়গায়, তার সেই যে প্রকাশভঙ্গি এক জায়গায়, আমরা পরীক্ষা নিরীক্ষা বা সব কিছু মিলাইয়ে আমরা ওইটাকে এক জায়গায় করতে পারছি না, তখন দেখা যায় এই সময়টা এই অসুখটা এইভাবে প্রকাশ পায়। তো অসুখের বিভিন্ন ধরন থাকে, যেমন আমরা একটা গ্রুপে যদি এখন আমরা বলি ওইভাবে, তো এটা গ্রুপ অফ ডিসঅর্ডার, যেটাকে বলা হয় সোমাটিক সিমটম রিলেটেড ডিসঅর্ডার, সোমাটিক সিমটম অ্যান্ড রিলেটেড
রিলেটেড ডিসঅর্ডার। এর মধ্যে অনেকগুলো টাইপ চলে আসে। একটাকে বলা হয় সোমাটিক সিমটম ডিসঅর্ডার, যেটা শুধুমাত্র সোমাটিক সেই মানে শারীরিক কষ্ট নিয়েই প্রেজেন্ট করে, যেমন ব্যথা একটা কষ্ট, প্রস্রাবে জ্বালা পোড়া একটা কষ্ট, এটা নিয়েই সে ডাক্তারদের কাছে বা চিকিৎসকের কাছে দৌড়াচ্ছে এবং ওটা নিয়ে সে কষ্ট পাচ্ছে, কিন্তু পরীক্ষা নিরীক্ষায় আসলে কোনো রকম অসুখ মানে আইডেন্টিফাইয়েবল কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেটাকেই বলা হয় যে সোমাটিক সিমটম ডিসঅর্ডার। এরপরে আর একটা চলে আসে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার, মানে অসুখ ভীতি, যে কেউ হয়তো এইভাবে ঘুরে বেড়াচ্ছে যে তার লিভার ডিজিজ হয়ে গেছে, তার ক্যান্সার হয়ে গেছে, অথবা তার এইডস হয়ে গেছে, সেই অনুযায়ী পরীক্ষা নিরীক্ষা করাচ্ছে বা সেই অনুযায়ী চিকিৎসকের কাছে দৌড়াচ্ছেন, কিন্তু আসলে কোনো রকম আইডেন্টিফাইয়েবল কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। তো সেটাকে আমরা বলি যে অসুখ ভীতি বা ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার। এরপরে আসে একটা কনভার্সন ডিসঅর্ডার বলি, অথবা আমরা বলি ফাংশনাল নিউরোলজিক্যাল সিমটমস, যেটা হচ্ছে যে নিউরোলজিক্যাল যে সিমটমসগুলো হয়, যেমন ধরা যাক প্যারালাইসিস, যেমন হচ্ছে যে ট্রেমর, অথবা কথা বলতে পারে না যেটাকে আমরা বলি অ্যাফাসিয়া। তো এই ধরনের লক্ষণ নিয়েই প্রকাশ পায়, কিন্তু আসলে দেখা যায় কোনো রকমের নিউরোলজিক্যাল ওই লেশন খুঁজে পাওয়া যায় না। তো সেটা একটা হইতে পারে। এরপরে যেটা চলে আসে ফ্যাকটিশিয়াস ডিসঅর্ডার বলে আরেকটা কথা আছে, যে সেখানে অসুখ নিয়েই সে অসুখটাকে প্রকাশ করতেই সে বেশি পছন্দ করে, মানুষের কাছে অসুস্থ আছে এটা নিয়েই সে ভাবে, কিন্তু আসলে তার কোনো গেইন থাকে না, সে চিকিৎসাও নিতে চায় না, এর থেকে পরিত্রাণও পেতে চায় না। তো যে কারণে সে অসুখের এই ধরনটা নিয়েই মানুষের কাছে প্রকাশ করেই বা বিভিন্ন জায়গায় প্রচার করেই সে স্বস্তি পায় বা শান্তি পায়। সেই ধরনের একটা অসুখ আছে যে সে পরীক্ষা নিরীক্ষা দিলেও দেখা যায় যে উল্টা করে। সে ডায়াবেটিসকে প্রকাশ করার জন্য তাকে যদি প্রস্রাব পরীক্ষা দেওয়া হয়, তার সঙ্গে চিনি মিশাই দেয়, সে হয়তো হেমাসুরিয়া কমপ্লেন করছে, প্রস্রাবের সাথে রক্ত যাচ্ছে, তো সেটাকে পরীক্ষা করতে দিলে দেখা যায় তার সঙ্গে কোনো না কোনোভাবে রক্ত মিশাই দিয়ে সে পরীক্ষাটাকে পজিটিভ করে। কোথাও যদি কেটে যায়, সেটা চিকিৎসা দিলেও সে ওটা চিকিৎসা নিতে চায় না, ওষুধ দিলে ওষুধ খায় না, সে ঘাটাকেই মানুষের কাছে প্রকাশ করে বা এটা প্রেজেন্ট করে সে স্বস্তি পায়। সেটাকে আমরা বলি ফ্যাকটিশিয়াস ডিসঅর্ডার। এরপরেই চলে আসে যে আমরা যেটাকে সাধারণভাবে ম্যালিঙ্গারিং বলি বা ভান করা বলি, যেখানে কোনো একটা ইন্টেন্সিভ কোনো রিওয়ার্ড পাওয়ার একটা বিষয় থাকে, কোনো একটা যে আমি যে কোনো কিছু আদায় করে নিব এরকম একটা অবস্থা থাকে। তো সেই ক্ষেত্রে এই ধরনের সিমটমসগুলো আসতে পারে, কিন্তু এই দুটার মধ্যে তফাৎ হলো যে এই সিমটমসগুলো পরিবর্তিত হয়, যেখানে এই আমরা ম্যালিঙ্গারিং বলি বা ভান করা বলি। তো সেই সিমটমসগুলোকে এককভাবে ধরে রাখতে পারে না, সবসময় একই আকারে থাকে না, কিন্তু উপরের যে কথাগুলো আমি বললাম এগুলোতে সিমটমসগুলো ফিক্সড থাকে, এগুলোকে সেই এক ধরনের লক্ষণ নিয়েই বা এক ধরনের সমস্যা নিয়েই সে ঘুরপাক খেতে থাকে। কিন্তু এই ম্যালিঙ্গারিংয়ের ক্ষেত্রে যেটা সচেতন মনে হয়, সেখানে দেখা যায় যে এই বিষয়গুলো খুব একটা কাজে মানে একইভাবে ধরে রাখতে পারে না, এটা ভেরি করে, এক এক সময় এক এক রকমের হয়ে যায়। তো এটা যারা বিশেষজ্ঞ বা যারা এসবের সঙ্গে এই অসুখ বিসুখ নিয়ে ডিল করেন সেই চিকিৎসক, তারা দেখা যাবে যে এটা আইডেন্টিফাই করতে পারেন বা বুঝে ফেলতে পারেন। তো আমাদের এই অসুখটাও এরকম যে এর প্যাথোলজি এক জায়গায়, সমস্যা এক জায়গায়, কিন্তু তার প্রেজেন্টেশনটা হচ্ছে অন্য জায়গায়, যে কারণে এটাকে খুঁজে বের করতে একটু কষ্ট হয় বা একটু সমস্যা হয়, কিন্তু আলটিমেটলি খুঁজে বের করা যায় আমরা যদি সবাই মিলে বা যারা এর সঙ্গে জড়িত এই অসুখ নিয়ে ডিল করেন, তাদের জন্য এটা খুব বেশি কষ্টের না বা খুব বেশি সমস্যার না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আমি ডক্টর রাহনুস স্যার আপনার কাছে আসছি। এই যে মন শরীর, আমরা এই প্রসঙ্গে একটু জানতে চাইবো যে আসলে এক্ষেত্রে আমাদের সাইকিয়াট্রি কি বলছে এই মাইন্ড বডি ডুয়ালিজম নিয়ে, যে আসলে মন শরীর কি আলাদা আলাদা কোনো সত্তা, নাকি একই সত্তার দুটো অংশ? আপনি একটু অনেক ধন্যবাদ। এই ব্যাপারে এই প্রশ্নটা কিন্তু হচ্ছে শুনতে সরল, উত্তরটা কিন্তু ভয়াবহ রকম জটিল, কারণ এই জিজ্ঞাসা কিন্তু বহুত পুরনো। মানে এটা উত্তর কিন্তু শুধু সাইকিয়াট্রি থেকে কিন্তু আসেনি, এসেছে দর্শন থেকে আসছে, সাইকোলজি থেকে এসছে। যেমন ডেকার্তের এক ধরনের থিওরি আছে, সহজভাবে যদি বলা যায়, আমরা যদি একটা কয়েনের কথা চিন্তা করি, ধরা যাক 5 টাকার একটা কয়েন, আমরা যদি এমন ধরনের সূক্ষ্ম লেজার আমার হাতে থাকে, কয়েনটাকে আমি ঠিক মাঝ বরাবর কাটবো, আড়াআড়ি না। মানে কয়েনের একদিকে থাকবে প্রতীকটা, একদিকে থাকবে আরেকটা প্রতীক। এই যে দুটো কয়েন হলো, এই কয়েন দিয়ে কিন্তু কোনো কিছু কেনা যাবে না বাজার থেকে। মানে আমাদের দুটো সাইড মিলে একসঙ্গে যখন হচ্ছে, তখনই কিন্তু সেটা বিনিময় মূল্য থাকছে। একই কথা প্রযোজ্য কিন্তু আমাদের মন এবং শরীরের ক্ষেত্রে। মানে এটা এমনভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটা আলাদাভাবে করার কিছু নেই। যদিও অনেকে আবার বলে থাকেন, আমাদের দেশে কিন্তু একটা প্রশ্ন করা হয়েছিল, মন থাকে কই? বেশিরভাগ মানুষ কিন্তু দেখিয়েছে মন থাকে বুকে। কারণ বিভিন্ন রকম গানে, উপন্যাসে, সব জায়গায় কিন্তু দেখা যায় নায়ক নায়িকারা কিন্তু ওই আনন্দ হলে, কষ্ট হলে কিন্তু বুকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছেন। তা আমরা কিন্তু সবাই কিন্তু মনে করি, এবং ভয় পেলেও দেখা যাচ্ছে আমাদের বুকটা ধরফর করে, ইত্যাদি ইত্যাদি। এর প্রেক্ষিতে দেখা যায় আমাদের আবেগের যে শারীরিক প্রকাশটা হয়, আমরা আবেগটুকুর প্রতি মনোযোগী না হয়ে শারীরিক প্রকাশটার দিকে আমাদের মনোযোগটা চলে যাচ্ছে। এটা একটা বাস্তবতা।
আর একটা বিষয় হলো আমরা অনেক ক্ষেত্রে না একটা চরমপন্থার দিকে থাকি, মানে এক গ্রুপ যদি বলতে পারে যে মনই সব, শরীরের কোনো অস্তিত্ব নাই, আবার একটা গ্রুপ বলতে পারে হতেছে মন আবার কি, শরীরই সব, শরীর ঠিক তো মন ঠিক। তো সমস্যা কিন্তু দুই দিকেই। সত্য হচ্ছে দুটোর মাঝখানে, মানে দুটো মিলেই আমাদের চলাফেরা, এবং দুটো যখন খুবই কি বলা যায় একটা ঐক্যতা নিয়ে চলতে পারে, তখন আমাদের কাজকর্ম ভালোভাবে চলে, জীবনটা তখন সুখের হয়। যে রোগটা নিয়ে আমাদের বা ব্যাধিটা নিয়ে আজকে আমাদের আলাপ, এটা কিন্তু খুবই একটা কি বলা যায় সাইকিয়াট্রির এমন একটা অংশ, এটা একটা ম্যাজিক বক্সের মতন। এবং অনেক মুভিতে অনেক কিছুতে কিন্তু আসলে দেখা যায় যে নাটকীয় ব্যাপার-স্যাপারগুলো ঘটে, এবং অলৌকিক কিছু সুস্থতার যে গল্পগুলো আমরা শুনি অনেক ক্ষেত্রে, সেটা কিন্তু আসলে এই রোগগুলোর মধ্যেই পড়ে, বিশেষত যদি বলে কনভার্সন ডিসঅর্ডার, যেটা স্যার বলছিলেন। এবার একটা কথা যোগ করতে চাই, এর কিন্তু আগের নাম ছিল কিন্তু হিস্টেরিয়া। মোটা দাগে যেভাবে বলতে চাই যে আমরা কিন্তু অনেক ক্ষেত্রে ভাবি যে উনি অভিনয় করছেন, যে এই ভদ্রলোক অভিনয় করছেন, কিন্তু একটা বাস্তবতা হলো আউটডোরে, বিশেষত মেডিসিনে আউটডোরে যত রোগী আসেন, বলা হয় তার প্রায় 40% কিন্তু এই ধরনের রোগে ভুগছে। আচ্ছা, তো পৃথিবী জুড়ে 40% মানুষ যারা মেডিসিনের আউটডোরে আসেন, তাদের সংখ্যা কিন্তু কম নয়। এতগুলো মানুষ তো আসলে অভিনয় করতে পারেন না। তাদের একটা অবশ্যই আমাদের একটা সীমাবদ্ধতা আছে, আমরা হয়তো বা কারণটা এখনো পিন পয়েন্ট করতে পারছি না, যে কারণে তাদের সাথে আমরা যোগাযোগটা করতে পারি না। এখানে একটা কথা বলা খুব জরুরি, আমরা অনেক ক্ষেত্রে বোধহয় ভাবতে পছন্দ করি বোধহয় শুধুমাত্র তথাকথিত সহজ সরল গ্রামীণ জনসাধারণের মনে হয় মনের কষ্ট বোঝেন না, তারা শারীরিক লক্ষণ আকারে প্রকাশ করেন। এটা নিয়ে আমাদের অনেকের একটা ধারণা আছে। কিন্তু আমি একটা অন্য প্রশ্ন করতে চাই এই প্রোগ্রামটার মাধ্যমে। আমরা তো আমাদের কর্মজীবনে অনেক ছুটির দরখাস্ত লিখেছি, তাই না? ইভেন আমি যে সাইকেটে যখন ক্যারিয়ার করেছি ইউটিউব, আমরা তো অনেক ছুটির দরখাস্ত লিখেছি। আমরা আমাদের এন্টায়ার লাইফে, আমরা যারা মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত, আমাদের ছুটির দরখাস্ত কি একবারও লিখেছি আমার মনটা খারাপ? কখনো লিখি নাই। কিন্তু মন তো আমাদের সবারই তো আছে, সে মনে তো খারাপ হওয়াটাই তো স্বাভাবিক। আমরা কিন্তু আমাদের দরখাস্তে কিন্তু কোনো দিন কখনো লিখি নাই আমাদের মনটা খারাপ, বা আমি মনোযোগ হারিয়ে ফেলছি, আমার আবেগ ঠিক নাই। আমরা লিখি কিন্তু হচ্ছে আমাদের শারীরিক সমস্যা হচ্ছে, আমি অসুস্থ, আমার জ্বর, এই ধরনের কথাবার্তা কিন্তু বলি। মানে হলো যারা আমরা আমাদেরকে দাবি করি আমরা খুব সুস্থ আছি, আমাদের কোনো সমস্যা টমস্যা নেই, আমরা কিন্তু সোমাটাইজ করি। আমরা কিন্তু মনের কষ্টটাকে কিন্তু শারীরিক লক্ষণ আকারে প্রকাশ করি, কারণ স্যার যেটা বলছিলেন এটা সামাজিকভাবে গ্রহণযোগ্য। একজন অফিসের একজন কর্মকর্তা যদি বলেন হচ্ছে মন খারাপ, দেখা যাবে হচ্ছে তার কলিগরা হাসাহাসি করা শুরু করবেন যে এর তো মন খারাপ, দেখা যায় এটা নিয়ে হচ্ছে তাকে একটা কী বলা যায় বৈষম্যের শিকার উনি হবে। এটা একটা দিক। আর আরেকটা হলো যেটা কেন এটা হয়, এটা কিন্তু প্রশ্ন তো বহু, এবং তার মধ্যে একটা আছে হচ্ছে যেটাকে বলে ডিফেন্স মেকানিজম বলি আমরা। ডিফেন্স বলতে বোঝায় কি একটা সুরক্ষা ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থা। আমরা কেউ কিন্তু খারাপ থাকতে চাই না, মানুষের ধর্ম কিন্তু ভালো থাকতে চাওয়া। আমাদের দৈনন্দিন জীবনে যে অ্যাংজাইটি হচ্ছে, যে বিপদাপদগ্রহণ হচ্ছে, কষ্ট হচ্ছে, সেখান থেকে সুরক্ষার জন্য আমাদের আশপাশের পরিবেশ এবং আমার মন এর মাঝে কিন্তু একটা প্রতিরক্ষা ব্যবস্থা আছে, যেটা অদৃশ্য এবং যেটা আমার ইচ্ছের বাইরে চলে, এটা ইচ্ছাধীন নয়। এবং এটাও কিন্তু অনেক ক্ষেত্রে অতি প্রতিক্রিয়া করে তখন দেখা যাচ্ছে এই ধরনের রোগগুলোর প্রকাশ করে। আর শেষ করতে চাই যে কথাটা বলে, মন আলাদা থাকুক বা শরীর আলাদা থাকুক, যাই থাকুক না কেন, কষ্টটা তো বাস্তব। এই মানুষগুলো কিন্তু যে এক ভদ্রলোকে ধরা যাক হাতের নাগে এই পর্যন্ত তার রিপোর্টের স্তূপ হয়ে দাঁড়িয়েছে, এবং ওনারা কিন্তু এখন স্মার্ট হয়ে গিয়েছেন। ওনারা এখন বুঝেন যে এত বড় ফাইল নিয়ে গেলে ডাক্তাররা পাত্তা দেন না, এই জন্য ওনারা কিন্তু এখন আবার একটু অভিজ্ঞ রোগী যারা আর কি, ওনারা কিন্তু এখন আবার ফাইল রেখে আসেন, ওনারা কিন্তু একটা ফাইল নিয়ে আসেন। ওনারা তো মনের সুখে ঘুরছেন না। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে কিন্তু আসলে তাদের একটা মানসম্পন্ন চিকিৎসা দেওয়ার একটা প্রয়োজন আছে, এবং তাদের কষ্টের কথাটা সমমর্মিতার সাথে শোনার দরকার আছে, এবং অবশ্যই কিছু কৌশলী সাইকিয়াট্রিক ইন্টারভেনশনও এখানে ভালো একটা ভূমিকা রাখে তাদের জীবনযাপনের মান পরিবর্তন ক্ষেত্রে। আমার মনে হয় এই জায়গা নিয়েও আমাদের একটা এগোনো দরকার আছে। ধন্যবাদ স্যার। আমরা আবার এগুলো নিয়ে আলোচনা করব। আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতির পরেই ফিরছি। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। স্যার, আমরা আপনার কাছে আসছি, এই যে আমরা যে সমস্যাগুলো নিয়ে বললাম, এই সোমাটোফর্ম বা সোমাটিক সিমটম ডিসঅর্ডার, তো স্যার আসলে কাদের হয়, এরকম কোনো ভালনারেবিলিটি আছে কিনা, কারা ঝুঁকিপূর্ণ, কাদের আসলে এই সমস্যাটি, সবারই কি হয়?
না, ধন্যবাদ। সবার তো হবে না, কারণ অসুখ হওয়ার যে বিষয়গুলো শুধু অসুখ না, যে কোনো ঘটনা ঘটার তো একটা থ্রেশহোল্ড লেভেল থাকে, যেটাকে সেই ফ্যাক্টর, বিভিন্ন রকমের ফ্যাক্টর কাজ করে, যে ঘটনার আগে সেই প্রিসিপিটেটিং ফ্যাক্টর বলি বা সেই থ্রেশহোল্ড লেভেল, সেটা সহ্য ক্ষমতা, তো এসব বিষয়গুলো এখানে মিলাই চলে আসে। তো যে কারণে এই অসুখগুলো মানসিকভাবে যারা আসলে বলা হয়ে থাকে যে ওইভাবে, যাদের হচ্ছে প্রকাশভঙ্গিটা কম, যারা হচ্ছে মনের কষ্ট বা সবগুলোকে স্বাভাবিকভাবে প্রকাশ করতে পারে না, ভিতরে ভিতরে যে কষ্টে ভোগে, তাদের মধ্যেই মূলত এই অসুখগুলো হয়তো বিভিন্ন আকারে বিভিন্নভাবে দেখা দেয়, যেটা রায়হানুল এটার সেই অসুখের যে হওয়ার যে কারণ বা বিষয়গুলো নিয়ে যতটুকু মোটামুটি আর কি আলাপ করছে। তো সেই কারণেই দেখা যাবে যে এটা সবার হবে না। আমরা তো শুধু এই অসুখ বলে কথা না, যে কোনো অসুখই তো সবার হয় না, ঘটনা তো একটা ঘটে। মানসিক অসুখ আমরা যদি সেইভাবে বলি, তো সেই পরীক্ষা এসএসসি হোক বা এইচএসসি হোক, পরীক্ষায় ফেল তো করে কয়েক লাখ, দেখা গেল যে সুইসাইড করে একজন, ডিপ্রেশনে ভোগে হয়তো মুষ্টিমেয় কয়েকজন, বাকিরা তো ঠিকই আবার সব কিছুকে ওভারকাম করে চলে। তো এইগুলো নির্ভর করে তার সেই যে সে অ্যাক্টিভিটি বা তার সেই সহ্য ক্ষমতা, বা যেটা বললাম যে থ্রেশহোল্ড লেভেল আবার বিভিন্নভাবে এটা মেনটেন করে। সেটা তো জেনেটিক ব্যাপার আছে, এনভায়রনমেন্টাল ব্যাপার আছে, ছোটোবেলার থেকে সে কীভাবে গড়ে উঠছে, কোন পরিবেশে গড়ে উঠছে, তো সব মিলাইয়া সেখানে এই বিষয়গুলো কাজ করে। তো আমরা যে বিষয়টা নিয়ে যে এই অসুখগুলো কেন বা কী কারণে হচ্ছে, সেটা তো অনেকটাই আলাপ করা হলো। তো আমরা মন আর শরীর নিয়ে যে কথা বলছি, রানুল অনেকটাই বলছে। আমি যদি একেবারে খুব ছোট্ট করে বলি যে শরীর তো দেখা যায়, আমরা যে অংশটাকে দেখতে পাই এটাই হলো বডি, বা এটাই হলো আমাদের শরীর, এবং এর বাইরে যত আমাদের কর্মকাণ্ড, এটাকেই আসলে মন হিসাবে আখ্যায়িত করা যায়। আমাদের চিন্তা ভাবনা, আমাদের আচরণ, আমাদের আবেগ, সব মিলাইয়েই কিন্তু মন। এবং মনটা তাহলে আসে কোথায়? মনটা তো আর কিছু না, ব্রেনের অ্যাক্টিভিটি, ব্রেনের কার্যকলাপটাই আসলে মনের অন্তর্ভুক্ত। তো সুতরাং ব্রেনের উপরে যখন বিভিন্নভাবে এই চাপের সৃষ্টি হয়, তখন দেখা যাবে যে এই অসুখগুলো চলে আসবে বা এই ধরনের সমস্যাগুলোকে যে প্রকাশ করবে। তো প্রকাশ করার যে বিষয়গুলো তো আমরা শুরুতেই যে আলাপ করছি, যে যখন এটাকে আমাদের সেই সামাজিক যে প্রেক্ষাপট হোক বা যে পরিবেশে উনি বসবাস করছেন, সেই পরিবেশে তার মনের কষ্টটাকে কতটা প্রকাশ করতে পারবে। তো সেই আমাদের যেহেতু এটা গ্রহণযোগ্যতা নাই, এবং এটা নিয়ে আমাদের অনেক স্টিগমা কাজ করে, মনের অসুখ বলে মনকে আমরা কিভাবে কোনোভাবেই গুরুত্ব দিই না। আমি তো প্রায় এই গত কালকে না পরশুই মনে হয় ফেস করলাম যে একজন মহিলা, তার হচ্ছে যে কত হয়তো 27 বছর টছর বয়স হবে এরকম, তার মাথা ব্যথা, সিভিয়ার মাথা ব্যথা, কোনোভাবেই কোনো ওষুধে কোনো কাজ করছে না। তো তার বিষয়টা কি, অনেকভাবেই সে একা একা একটু কিছু বলল যে তার হাজব্যান্ডের ব্যাপারে তার চিন্তা হচ্ছে, যে তার এক্সট্রা ম্যারিটাল যে সম্পর্কটা আছে। পরে হাজব্যান্ড এসেও সেটা আমাকে বলতে না করলেও পরে হাজব্যান্ড নিজেই সেটাকে এক্সপ্লোর করছে। তো দেখা গেল যে সেই বিষয়টা নিয়েই তার মধ্যে হচ্ছে তা হাজব্যান্ড বলে যে ওর তো কোনোভাবে আমি কষ্ট দিই না। এবারও উনি হচ্ছে মালয়েশিয়ায় বেশিরভাগ থাকেন, মাসে একবার দেশে আসেন। তো দেশে আসে, এবার এসেও তাকে মনে হয় 5 লাখ টাকার যে গয়নাগাটি এসব কিনে দিছে, এবং বলে যে ওর তো কোনো কিছুর অভাব নাই, সব কিছুই তো তাকে দেওয়া হচ্ছে, সব কিছুই হচ্ছে, তারপরে ওর মাথা ব্যথা কেন, এই কষ্ট কেন? কিন্তু কষ্টটা তো বিভিন্নভাবে আসে, এক একজনের এক এক ধরনের যে অনুধাবন, তার যে বোঝার বিষয়টা, সেই মনের যে বিষয়টা, সেটাকে আমরা আসলে অনেকটাই অবহেলার চোখে দেখি, একেবারে গুরুত্বহীন আকারে দেখি, যে মন বলে আবার কি, ওর তো কোনো কিছুর অভাব নাই, তাহলে মনের কেন এই কষ্ট হবে? মনের অসুখ বলেও যে কারণে আমরা এটাকে কোনোভাবে মানতে চাই না। তো সেসব কারণেই দেখা যায় যে সেই মনের কষ্টগুলোকে আমরা যেটা শুরুতেই বলছি, পানির গতিপথকে যদি বাধা দেওয়া হয়, সে তার গতিপথ পাল্টাইয়া কোনো না কোনোভাবে সেটা প্রকাশ পাবে বা অন্যভাবে তার গতিপথ তৈরি করে নিবে। মনের এই কষ্টগুলোও তো যদি সলিউশন না হয়, যদি রিজলিউশন না হয়, অনেকেই আছে এটাকে মেনে নিতে পারে, অনেকেই আছে এটাকে গুরুত্ব দেয় না। তো যে কারণে সে এটা নিয়ে আর তার ব্রেনে চাপ পড়ে না, বা তার সেই আমরা যেটা তার যে মনস্তাত্ত্বিক যে বিষয়টা আছে, সেখানে দেখা যায় এটা কষ্টের সৃষ্টি করে না। তো তখন দেখা যায় তারা হচ্ছে ভালোভাবে বা এটা মানায় নিয়েই কোনো না কোনোভাবে চলে যায়। তো আমরা যেটা সেইভাবে যদি আমরা বলি যে আমাদের তো সাইকোলজিক্যাল অনেক কথাই চলে আসে, যে সেখানে মানিয়ে নাও অথবা পাল্টিয়ে দাও অথবা পাল্টিয়ে যাও। তো সেই পাল্টায় দেওয়াটা অনেক সময় মুশকিল হয়ে যায়, পাল্টে যাওয়াটা সহজ হয়। তো যারা পাল্টে যাইতে পারে, যারা পরিবেশের সঙ্গে খাপ খাওয়ায় চলতে পারে, তাদের দেখা যায় যে তারা কোপ করে নেয়, এই অসুখটা তাদের মধ্যে কম হয়। কিন্তু যারা দেখা যাবে যে এটাকে মানাইতে পারছে না বা পাল্টাই দিতে চাচ্ছে, তারা তার হাজব্যান্ডকে তার মতো করেই, আমি যে ঘটনাটা বললাম, সে চাচ্ছে যে তার হাজব্যান্ডকে তার মতো করেই নিতে, তার কাছেই সবসময় থাকুক, সে মালয়েশিয়া থেকেই চলে আসুক, সে দেশে আসে তার কাছেই তার মতোই থাকুক, বা সে যেভাবে
যেভাবে চাই সেভাবে চলুক, কিন্তু হাজব্যান্ড সেটা ওইভাবে পারছে না, বিভিন্ন কারণে হোক বা তার সেই মানসিকতার অভাবেই হোক। তো যে কারণে এখানে সমস্যার সৃষ্টি হচ্ছে, তৈরি হচ্ছে। তো এরকম ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা যাবে যে কেউ না কেউ বা কোনো না কোনোভাবে তারা সাফার করবে। সবাই আসলে সাফার করে না। তার বিষয়টা হচ্ছে যে এটাই যে এখানে তাদের সেই সহ্য ক্ষমতা হোক বা মানায় নেওয়ার ক্ষমতা হোক বা পরিবেশের সঙ্গে খাপ খাওয়ায় চলার যে বিষয়টা আছে, সেখানেই যখন এই দ্বন্দ্বতা দেখা দেয় তখন দেখা যায় যে এই সমস্যাগুলো আসলে চলে আসে। তো সব মিলাইয়ে আমরা যদি এক কথায় বলতে চাই, তাহলে যাদের খাপ খাওয়ায় নেওয়ার বা মানায় নেওয়ার ক্ষমতাটা পরিপূর্ণভাবে থাকে না, তাদের ক্ষেত্রে এই অসুখগুলা বেশি আকারে দেখা দেয় বা বেশি সমস্যার সৃষ্টি করে। থ্যাংক ইউ স্যার। রানুল স্যার, আমি আপনার কাছে আসছি যে আপনি কি আমাদেরকে একটু বলবেন যে কমন লক্ষণগুলো কি কি, আসলে সাধারণত কি ধরনের প্রেজেন্টেশনটা আমরা বেশি পাই? খুব কমন আসে হলো ব্যথা। রাইট। ব্যথাটা দেখা যাচ্ছে খুবই কমন, কারণ ব্যথাটা তো আসলে তো আমাদের একটা জীবনযাপনের একটা পার্ট। এটা খুবই মোস্টলি ফ্রিকোয়েন্ট একটা লক্ষণ হিসেবে আসে। এতই ফ্রিকোয়েন্ট যে এটা একটা পার্টও আছে যে প্রিডমিনেন্টলি পেইন, মানে ব্যথাটা এখানে মুখ্য। আর এর বাইরে তো খুবই কমন থাকে খাবার দাবারের রুচি নাই, এখানে সমস্যা। এবং খুবই একটা রুল অফ থাম হচ্ছে যখন লক্ষণগুলো থাকে নন স্পেসিফিক, অনির্দিষ্ট, এবং লক্ষণ সংখ্যা দেখা যাচ্ছে রুল অফ থাম হিসাবে আর কি, যে 4 থেকে 5টার মতন, কোনো জায়গায় ফোকাস না। জ্বালাপোড়া এটা কেমন পান? যে জ্বালাপোড়াটা তো জ্বালাপোড়া করে, তবে জ্বালাপোড়ার ক্ষেত্রে একটা ছোট্ট একটা বিষয় আছে যে বাংলাদেশে একটা গবেষণা হয়েছিল একটি এনজিও তত্ত্বাবধানে, যে বাংলাদেশের মানুষজন ডিপ্রেশনটাকে, মন খারাপটাকে কীভাবে প্রকাশ করে। এবং সেখানে কিন্তু দেখা গেল হচ্ছে যে গ্রামীণ জনগোষ্ঠীর মধ্যবয়সী মহিলাদের মধ্যে কিন্তু অনেক ক্ষেত্রে মন খারাপ ভাবটা না বলে তার শব্দ ব্যবহার করেন হচ্ছে হাত পা জ্বালাপোড়া করছে। অনেকে কিন্তু আবার উপস্থাপন করেন হচ্ছে যে পায়ের তলায় মনে হচ্ছে মরিচ বেট লাগিয়ে দেওয়া হচ্ছে, তারা মাথা দিয়ে আগুন বের হচ্ছে। হ্যাঁ, তারা কিন্তু আবার বলছেন না যে আমার মনটা খারাপ। এবং এক্ষেত্রে কিন্তু আমাদের বুঝে নিতে হয় এটা একটা স্থানিক বৈশিষ্ট্য, যেটা ঠিক ওয়েস্টার্ন বা পশ্চিমা দেশের সাথে মিলছে না। তবে এই ধরনের ঘটনা ঘটলে তখন কিন্তু আমরা সোমাটিক সিমটম ডিসঅর্ডার ভাবি না, তখন আমরা ডিপ্রেশনের দিকে কিন্তু চিন্তা করি। এটা আমাদের একটা অভিজ্ঞতার মাধ্যমে আমরা এটা জেনেছি। আর এর বাইরে একটি কমন তো আছে, সেটি হচ্ছে যেটা কনভার্সন ডিসঅর্ডার বা হিস্ট্রিয়া যেটা আছে, এটি একটা বিচিত্র একটা প্যাটার্ন। এর লক্ষণের কোনো শেষ নেই। তবে খুব কমন যেটা দেখা যায় সেটা হচ্ছে খিঁচুনির মতন দেখা যায়, এটা খুবই কমন। এবং খিঁচুনি বলি বা ধরা যায় কনভালশন বলি, যে নামেই ডাকি না কেন, আমাদের দেশে তো আবার একটা বিশ্বাস আছে, একটা সাধারণ জ্ঞান, খিঁচুনি হলে তাকে চামড়া শুকাও। কীভাবে যেন গোটা মানুষের সবাই জ্ঞানে জ্ঞানী, কিছু হইলে তারা এটা জানেন যে এক্ষেত্রে চামড়া একটা স্যান্ডেল দিলে নাকি ঠিক হয়ে যাবে। এই ব্যাপারটাও কিন্তু হচ্ছে খুবই মোস্টলি ফ্রিকুয়েন্টলি আসে এবং খুবই একটা ভয়ঙ্কর একটা প্রকাশ নিয়ে আসে। এরবারেও আসে কিন্তু হচ্ছে খুবই একটা কমন দেখা যায়, অনেকে এটা দেখা যাচ্ছে নিউরোলজিক্যাল কোনো সমস্যা নেই কিন্তু উনি হাঁটতে পারছেন না, বা যতটুকু সমস্যা আছে, ধরা যাক হচ্ছে ওনার পকেট থেকে হারিয়েছে 10 টাকা, উনি শোক করছেন 10 লক্ষ টাকার, অনেকটা সেরকম আর কি। ওনার শারীরিকভাবে যে সমস্যাটা আমাদের এমআরআই রিপোর্ট বা আমরা ইইজিতে যতটুকু দেখতে পাচ্ছি, ওনার ব্যক্তিগত কষ্টটা এবং তার বর্ণনাটা তার দেখা যাচ্ছে 20 গুণ বা 30 গুণ বেশি। এটাও আমাদের খুবই একটা কমন ব্যাপার আর কি, খুবই কমন দেখা যায়। আর ইংলিশ অ্যাংজাইটি তো খুবই ভেরি বেসিক, যে এটা রোগ হিসেবে যদি বলি, অনেক ক্ষেত্রে বংশগতভাবে একটা রোগ আছে। ধরা যাক হচ্ছে তার বাবা অথবা মা একটা ক্যান্সারের মৃত্যু হয়েছে দুঃখজনকভাবে, বা বংশে কারোর হার্ট অ্যাটাক হয়েছে। উনি দেখা যাচ্ছে হার্ট অ্যাটাকটা নিয়ে উনি খুব বেশি চিন্তিত। উনি শুধুমাত্র বিভিন্ন কার্ডিওলজিস্টের কাছে যাচ্ছেন, প্রতি সপ্তাহে একবার করে ইসিজি বা ইকোকার্ডিওগ্রাম করছেন। ল্যাবগুলোর খুব লাভ হচ্ছে, কিন্তু ওনারা কিন্তু সন্তুষ্টি আসছে না। এটা খুবই কম দেখা যায়। থ্যাংক ইউ স্যার। নিজাম স্যার, আপনার কাছে আসছি যে এই যে আমরা বলছি যে একটা মানুষের এত রকম সমস্যা হচ্ছে এবং ডাক্তার কাছে যাচ্ছেন, অনেক টেস্ট করাচ্ছেন, যেটি স্যার বলেছেন, আমরাও দেখেছি যে মোটা ফাইল হয়ে যাচ্ছে, ডক্টর শপিং, তার আয়ের একটা বড় অংশই চলে যাচ্ছে ডাক্তার দেখাতে, পরীক্ষা নিরীক্ষা করতে। তো এটার ইম্প্যাক্টটা কী স্যার আসলে তার ব্যক্তির উপরে, বা এই যে ওভারঅল আমাদের যে হেলথ কেয়ার সিস্টেমের উপরই বা এটার ইম্প্যাক্টটা কী, এটার প্রেশারটা কেমন? না, এটার এই ইম্প্যাক্ট তো ভয়াবহ। আমি যদি সেভাবেই বলি, তাহলে আসলে আমাদের কাছে যারা আসে, মানে কষ্ট নিয়ে আসে, রুগী কিন্তু রোগ বোঝে না, তার আসলে রোগটা কি বা কার কাছে যাবে এটা তার আসলে বোঝার ক্ষমতার বাইরে। সে বোঝে তার কষ্ট। তো কষ্ট নিয়ে যখন আমাদের কাছে আসে, এবং এই কষ্টটাকে তো আসলে বৈজ্ঞানিকভাবে আমরা অস্বীকার করতে পারি না, আমরা তো এটাকে অসুখ আকারেই দেখছি। যদিও এটা মনের কষ্ট, এটা পরীক্ষা নিরীক্ষায় ধরা পড়ছে না, কিন্তু তারপরেও তার কষ্টটা তো অসুখ।
তাই না? তো যে ক্ষেত্রে দেখা যায় যে তাদের এই যে কষ্টটা নিয়েই যখন আসছে, তো সেটাকেই আমার মনে হয় যে আমরা যারা এই স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত তাদের মনে হয় আরও বেশি কনসাস হওয়া উচিত। তা না হলে এই সমস্যাগুলো আসলে বাড়তেই থাকে। কারণ রোগীর কষ্ট, যে আমি যেটা বললাম যে সে অসুখ বোঝে না, সে তো বোঝে কষ্ট, তার কষ্টটাকে দূর করতে হবে। পরীক্ষা নিরীক্ষায় পাওয়া যাচ্ছে না, তো সেখানে বিভিন্ন রকমের বিষয়গুলো থাকে, কারণ তার চিন্তার ধরনটা মূলত পাল্টে যায়। আমরা যদি ওইভাবে বলি তার কগনিশনটা চেঞ্জ হয়ে যায়। তো যে কারণে পরীক্ষাগুলো করায়, তো সেই পরীক্ষাগুলো করানোর ক্ষেত্রে যারা এই হেলথ প্রফেশনের সাথে বা স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত তাদের এই বিষয়টাকে আসলে তাদের সেই নিতে হবে, তাদেরকে বুঝতে হবে যে এই বিষয়টা কিভাবে আমরা বলবো বা করব। কিন্তু দেখা যায় যে ওই যে আমরা শুরুতেই বলে আসছি যে এটা সামাজিক গ্রহণযোগ্যতার কিছুটা সমস্যা রয়ে গেছে। আমরা যদি সরাসরি ওইভাবে কাউকে মানসিকভাবে বলি যে মানসিক অসুখে ভুগছে বা তোর সাইকিয়াট্রির কাছে, মানে সাইকিয়াট্রিক যারা সার্ভিস দেয় বা সেই চিকিৎসকের মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে যাওয়ার জন্য যদি পরামর্শ দেওয়া হয়, সেখানেও দেখা যায় যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট তার উপরে পড়ে। তো যে কারণে এই সমস্যাগুলো হচ্ছে। আমার এক রোগীকে তো পেলাম কোমর ব্যথা, উনি কোমর ব্যথা নিয়ে মনে হয় বছর 10 ভুগছেন এবং কমপক্ষে মনে হয় 8-9 বার উনি MRI করাইছেন এবং বিদেশেও ঘুরছেন, ইভেন মনে হয় সিঙ্গাপুর পর্যন্তও গেছেন, কিন্তু ভালো হচ্ছেন না। তো পরে দেখা গেল যে আসলে ওনার ওয়াইফের সাথে কিছুটা ওনার যে মতবিরোধ আছে বা সেই সম্পর্কে কিছুটা টানাপোড়েন আছে এবং ওনার কিছুটা সেক্সুয়াল সমস্যাও রয়ে গেছে। তো যে কারণে ওনার প্রেজেন্টেশনটা হচ্ছে যে কোমর ব্যথা, সেটা নিয়ে এসে কাজ করতে পারছে না। তো এটা আমার মনে হয় যে আমাদের এই চিকিৎসা সেবার সঙ্গে যারা জড়িত তারা নিশ্চয়ই এটাকে বোঝেন যে যখন এই আইডেন্টিফায়েবল কোনো কারণ পাওয়া যাচ্ছে না, পরীক্ষা নিরীক্ষায় যখন কোনো কিছু ধরা পড়ছে না, কোনো না কোনোভাবে তাকে আসলে আশ্বস্ত করা বা তাকে এই বিষয়টাকে আমরা কিভাবে তার এই চিন্তাভাবনার ধরনগুলোকে পাল্টাবো সে ব্যাপারে মনে হয় চিন্তাভাবনার বিষয় আছে। তো সেটা না হলে এখানে সমস্যা হচ্ছে যে এই ফ্যামিলির এই স্মার্টফোন বা এইসব অসুখ নিয়ে যারা ভোগে তারা তো একটা কষ্টে তো ভোগেই, সাথে সাথে তাদের যে ফাংশনাল লেভেলটা সেটা নষ্ট হয়ে যায়, তারা কাজকর্ম সঠিকভাবে করতে পারে না। তো তারা যে পরিবারে বসবাস করে সেই পরিবারের উপরে একটা প্রভাব পড়ে, সেটা বিভিন্নভাবেই পরিবারের লোকজনের উপরে এটার একটা সমস্যা তৈরি হচ্ছে। এবং সাথে সাথে এই যে পরীক্ষা নিরীক্ষা বা ডক্টর শপিং যেটা বললেন, সেখানে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে। তো যে কারণে আমি বলি যে এটার এই সঠিকভাবে যদি আমরা রোগকে শনাক্ত করতে না পারি এবং সঠিকভাবে যদি গাইডলাইন না দিতে পারি, তাহলে রোগীর যেমন কষ্ট বাড়ছে তেমনি পারিবারিকভাবে সামাজিকভাবে সেখানেও সমস্যার সৃষ্টি হচ্ছে, সাথে সাথে অর্থ অপচয় হচ্ছে। এবং আজকালকার দিনে এখন যে কিছু কিছু পরীক্ষা নিরীক্ষা চলে আসছে, কারণ ওখানে যে আমরা যদি ইলনেস অ্যাংজাইটির কথা বলি, যে আমার এক ছোট ভাইয়ের কলিগ ছিল, আমি যখন মেডিকেলে ভর্তি হই তখন ওনার লিভার ডিজিজ নিয়েই কথা, যে নিজাম ভাই আমার তো লিভার ডিজিজ হয়ে গেছে। তো সেই লিভার ডিজিজ নিয়ে এই আজও পর্যন্ত যখনই দেখা হয় বলে আমার তো নিজাম ভাই এখনও ওইটা এই একটু SGPT একটু বাড়ছে, এটা একটু এমন হয়েছে, এখানে একটু ব্যথা করে। সেই লিভার ডিজিজ নিয়েই উনি পুরো চাকরি জীবন শেষ করছেন, এখনও বেঁচে আছেন, কিন্তু এই লিভার ডিজিজ তার কিন্তু আর কোথাও ভালো হয় না। বাংলাদেশে যত হেপাটোলজিস্ট আছে উনি দেখায় নাই এমন মনে হয় কেউ নাই, সবাইকে আসলে দেখাইছে, সবাই গিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে, এমনকি নিজেরাও পরীক্ষা করে, ডাক্তাররা দেয় না, নিজেরা একটা আল্ট্রাসাউন্ড করে বা একটা সেই SGPT করে নিয়ে আসে হাজির হয়েছে, আমি তো এটা করে আনছি, দেখেন তো এটা রিপোর্ট ঠিক আছে কিনা। তো এই ধরনের এদের যে মানসিকতা, এদের যে কগনিশন, চিন্তার যে ধরনটা পাল্টে যায়, তো সেটাকেই আমরা যদি সঠিক পথে সঠিক পদ্ধতিতে চিকিৎসার ব্যবস্থা করি তাহলে দেখা যাবে যে এই কষ্টটা কমবে, সাথে সাথে দেখা যাবে যে অর্থনৈতিক যে অপচয় সেটাকেও আসলে অনেক ক্ষেত্রে রোধ করা যাবে। থ্যাংক ইউ স্যার। আমাদের আরেকটা বিরতির সময় হয়েছে, আমরা বিরতির পরেই ফিরছি। দর্শক, ফিরে আসলাম বিরতির পর অপসনিন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। আর রানুল স্যার, আপনার কাছে আসছি, এই যে আমরা আলোচনা করলাম, তাহলে কেন হয় স্যার এই সমস্যাগুলো, এই বিভিন্ন ডিসঅর্ডারগুলো কেন হচ্ছে, বা আসলে এর পেছনের মেকানিজমটাকে আপনি কি আমাদেরকে একটু এটা বিস্তারিত বলবেন? যেহেতু আমরা আলাপ করছি ডিসঅর্ডার নিয়ে, নামের মধ্যে কিন্তু একটা ব্যাখ্যা লুকিয়ে আছে। তার মানে হলো এক্ষেত্রে কারণ কিন্তু এক না, একাধিক কারণ। যখনই একাধিক কারণ থাকে তখনই কিন্তু সেটা নাম আসলে ডিসঅর্ডার হয়ে যায় এই পয়েন্ট অফ ভিউ থেকে। আর এক্ষেত্রে আসলে ব্যাখ্যা বহু আছে, কারণ এটা আমরা যে পয়েন্ট অফ ভিউ থেকে দেখি। যেমন একটি ব্যাখ্যা বলা হয় যে এই মানুষগুলো যারা এই কষ্ট ভুগছেন তারা হয়তো বা বাংলা ভাষায় কথা বলতে পারেন, কিন্তু তারা তাদের মনের যে ভাষা, তাদের আবেগের যে ভাষা, আবেগ তার মনের মধ্যে যেভাবে
প্রকাশিত হয়, উনি সেটাকে চিনতেও পারেন না, সেটাকে প্রকাশও করতে পারেন না। উনি কিন্তু বলতে অক্ষম যে আমার মনটা খারাপ, উনি বলতে অক্ষম যে আমার ভালো লাগছে না। উনি যোগাযোগ করতে পারেন হচ্ছে আমার পিঠ ব্যথা করছে বা আমার লিভারের সমস্যা হচ্ছে। এটাই তার মনের কষ্টটাকে প্রকাশ করার ভাষা। এর মাধ্যমে তার অনেক ক্ষেত্রে দেখা যায় ওনার যে একটা ব্যক্তিগত যে দ্বন্দ্বটা আছে কোনো একটা বিষয় নিয়ে, সেটা শুধুমাত্র যে একটা সম্পর্ক নিয়ে হতে পারে, না হতে পারে, সেটা পেশা নিয়ে হতে পারে, এমনকি দেশ নিয়েও হতে পারে, বহু কিছু নিয়ে দ্বন্দ্ব হতে পারে। সেটার একটা পরোক্ষ প্রকাশ হিসেবে দেখা যাচ্ছে শারীরিক লক্ষণ। এই লক্ষণটা উনি কমিউনিকেট করছেন সবসময়, এবং অনেক ক্ষেত্রে উনি অন্যের কাছে মনোযোগ চাচ্ছেন, যা পরিণতিতে দেখা যায় যে বাসাতে তার পরিবারের সদস্যরা শুরুর দিকে তো অনেক মনোযোগ দেন, কিন্তু 4 বছর 5 বছর পরে দেখা হচ্ছে তারও ত্যক্ত বিরক্ত হয়ে ওঠে। রাইট। যেহেতু উনি দিনের মধ্যে 24 ঘন্টার মধ্যে যতক্ষণ জায়গায় আছেন ততক্ষণই কমপ্লেন করছেন, এর বাইরের জন্য পৃথিবী তার কিছু নেই, আটকে গেছেন। চিন্তা জুড়ে আছে বিভিন্ন রকম শারীরিক সমস্যা, এমন শরীরটা, এর বাইরে কিন্তু আর কিছু নেই, এক জায়গায় ফিক্সড হয়ে গেছে। এর বাইরে একটা বিষয় বলা হয় তত্ত্ব একটি, সেটা হচ্ছে দ্বন্দ্ব, বা ইংরেজিতে বলা হয় কনফ্লিক্ট। কনফ্লিক্টের ক্ষেত্রে আবার ধাপ আছে, যেমন একটা খুবই ক্লাসিক্যাল বলা হয় যে অ্যাপ্রোচ, মানে আমি দুটোই চাই, আমি স্ট্রবেরি আইসক্রিমও চাই, আমি চকলেট আইসক্রিমও চাই, কিন্তু আমি পাবো আসলে একটা, দুটোই কিন্তু আমার পছন্দের। এখানে সমস্যাটা হলো যখন আমি একটা পাচ্ছি আরেকটা কিন্তু আমি পাচ্ছি না, মানে আমার দুটো পছন্দ, আমাকে একটা বেছে নিতে হবে, এটা এক ধরনের কনফ্লিক্ট। আরেকটাকে বলা হচ্ছে অ্যাভয়েড, দুটোই আমার খুব অপছন্দ। মানে আমার ধরা যাক হচ্ছে বদলি হয়ে গেছে দুইটা জায়গায় খুবই শাস্তিমূলক পোস্টিং হয়েছে, বা ধরা যাক হচ্ছে এমন একটা পজিশন যেখানে আমার দুটো অপশনই আমার জন্য পেইনফুল, কিন্তু আমাকে একটা নেওয়া ছাড়া কোনো বুদ্ধি নাই। অনেক ক্ষেত্রে ধরা যায় হচ্ছে বিয়ে ঠিক হয়েছে দুজনের সঙ্গে, দুজনই তার ভয়াবহ রকম অপছন্দ, কিন্তু তাকে একজনকে বিয়ে না করা ছাড়া কোনো বুদ্ধি নেই। এটা এক ধরনের অ্যাভয়েড কনফ্লিক্ট। অপশন জলে কুমির ডাঙায় বাঘ, এটা এভাবে না, এক্ষেত্রে অপশনগুলো দুটো। আরেকটি আছে, সেটাকে বলা হচ্ছে অ্যাপ্রোচ অ্যাভয়েডেন্ট। আমরা যে আজকে যা নিয়ে কথা বলছি তার মধ্যে যে কনভার্সন ডিসঅর্ডার যেটা কথা বলা হয়, বা যেটা হিস্টোরিয়া বলি, এক্ষেত্রে বলা হয় হচ্ছে, এক্ষেত্রে যেমন বললাম যে অপশন দুটো, এক্ষেত্রে কিন্তু অপশন দুটো না, অপশন কিন্তু একটা, কিন্তু একটা অপশনের বিপরীতে আমার আবেগ দুই রকম। মানে আমি একটা বিষয় একই সাথে চাই, একই সাথে আমি চাই না। যেমন ধরা যাচ্ছে সম্পর্কে এভাবে ব্যাখ্যা দেওয়া যায়, কাছে থাকলে মনে হয় হচ্ছে আমি এর সাথে চলবো কীভাবে, অসম্ভব, এক ছাদের নিচে দুজন থাকলে খুনোখুনি হয়ে যাবে। আবার যখন দূরে চলে যাচ্ছে তখন মনে হয় হচ্ছে কি তাকে ছাড়া কেমনে বাঁচা সম্ভব। মানুষ কিন্তু একটা, অপশন একটা, কিন্তু আমাদের আবেগ হয়ে যাচ্ছে দুই রকম। এই দুটো দ্বন্দ্বের মধ্যে কিন্তু একজন মানুষ অন্তর্গতভাবে কিন্তু একটা কাপড় ছড়ার মতন করে ছিঁড়ে যায়। সেটা প্রকাশ পায় হচ্ছে দেখা যাচ্ছে শারীরিক লক্ষণ আকারে প্রকাশ পায়। শুনতে খুবই হাস্যকর মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। এবং এই ধরনের রোগীদের ক্ষেত্রে একটা কথা না বললেই নয়, এই ধরনের রোগীরা কিন্তু অনেক ক্ষেত্রে নাটকীয়ভাবে সুস্থ হয়ে যান, যেটা আমরা প্রকাশ দেখতে পারি অনেক বাংলা সিনেমায়, এমনকি আমাদের ওই তথাকথিত বিভিন্ন কবিরাজদের চিকিৎসায়। কোনো একজন থাকে না অতি বুদ্ধিমান কিছু মানুষজনের একটা খুবই নাটকীয় একটা সাজেশন, যদি টু দি পয়েন্টে তাকে টোকা দেওয়া হয় যে আপনার মনে হয় এটা নিয়ে সমস্যা, দেখা যাচ্ছে যে উনি 2 বছর ধরে দেখতে পাচ্ছেন না, নিমেষের মধ্যে কিন্তু উনি দেখা শুরু করলেন। এবং এটা কিন্তু অবশ্যই একটা কী বলা যায় সিনেমাটিক একটা ভাইব আছে এই ধরনের সিকোয়েন্সের ক্ষেত্রে। এবং এই ক্ষেত্রে কিন্তু আবার ওই যে বলেন না ঝড়ে বকমরে ফকিরের কেরামতি বাড়ির মতন ব্যাপার স্যাপার, অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের কবিরাজদেরও নাম ডাক হয়ে যায় যে অমুক তো এমন একটা চিকিৎসা জানেন যে কী বলা যায় তার রোগী 4 বছর ধরে হাঁটতো না, এখন 1 ফুটেই উনি হাঁটা শুরু করেছেন। তা আমরা জানবো যে এটা হচ্ছে সে কনভার্সন ডিসঅর্ডার। আর কারণ তো আসলে তো মোটামুটি তাকে হচ্ছে এই দ্বন্দ্ব, এবং বলা যেতে পারে তার প্রকাশ করার সামর্থ্যের ঘাটতি। এর বাইরেও আরও কিছু থাকে যে তার জেনেটিক্স, বংশ কিন্তু একটা বড় একটা ভূমিকা রাখে, শতভাগ না হলেও। কারণ আমরা আসলে যা করি, যা ভাবি, আমরা দেখতে যেমন, চুলের রং যেমন, চোখ যেমন, এর পিছনে তো জেনেটিক্স আছে, এটা তো দেখা যাচ্ছে। তো তার মানে কি ব্রেনের মধ্যেও কিছু বায়াসনেস থাকেই। আমাদের এই ধরনের রোগীরা তাদের প্রতিক্রিয়া থেকে বেশি, তাদের শরীরটা প্রায় সবসময় একটা অ্যালার্মিং কন্ডিশনে থাকে, বা একটা ছোট্ট একটা লক্ষণ তার কাছে এমপ্লিফাই হয়ে যায়। আমরা যেভাবে এমপ্লিফাই ব্যবহার করি, যে ধরা যাক হচ্ছে একটা ছোট্ট একটা সাউন্ড মোবাইল থেকে আউটপুট নিচ্ছি, একটা বড় এমপ্লিফায়ার লাগিয়ে দিলে কিন্তু দেখা যাচ্ছে পাড়া কাঁপানো যাচ্ছে। তাদের মধ্যে এই লক্ষণের একটা আলাদা ধরনের এমপ্লিফায়ার কাজ করে, যে ছোট্ট একটা লক্ষণ তার মধ্যে এটা একটা খুবই বড় একটা প্রতিক্রিয়া তৈরি করে, এবং যেটাতে নিয়ন্ত্রণের বাইরে। আর একটা কথা অবশ্য বলে শেষ করতে চাই, আমাদের একটা ঝামেলা যেখানে লাগে, আমরা অনেকেই কিন্তু আমরা কমিউনিকেট করি রোগীর সাথে, আপনার তো কোনো সমস্যা নাই, আপনার রিপোর্ট তো ভালো আছে, আপনার কোনো রোগী নাই। এই কথাটা কিন্তু আবার খুবই কনফিউজিং। আবার একই সাথে আবার বলতেছে আপনার কোনো রোগ আছে। তো রোগী বেচারা উনি নিজেই কিন্তু বেচারা আগে থেকে দ্বন্দ্বের মধ্যে আছেন। যখন আমাদের কোনো একজন চিকিৎসক
বিশেষত উনি যদি আবার কোনো কী বলা যায় স্টার চিকিৎসক হন, থাকে না আমাদের দেশে তো সব জায়গায় স্টারডম আছে সব জায়গাতেই, তো উনি যদি এবার বলেন আপনার কোনো রোগ নাই, আবার আরেকজন বলতেছেন রোগ আছে, তাহলে তো ওনার অবস্থা হয়ে যায়, দ্বন্দ্ব কী হয়, আরও বাড়ে। বা এই যে অনেকে বলেন যে না আপনার কিছু নাই, আপনি একটা সাইকিয়াট্রিস্ট দেখেন, এটা আবার মেনে নিতে পারেন, খুব কষ্ট পায়, আমি কি পাগল নাকি? হ্যাঁ, এটা আমাদের এটা খুবই ভয়াবহ কষ্ট পান। এটা আমার এখানে আর্গুমেন্ট হলে এই মানুষগুলো তো অভিনয় করছেন না, এবং এই মানুষগুলো কিন্তু মোটা দাগে হচ্ছে আমাদের চিকিৎসা ব্যবস্থার সিস্টেমের উপর ভয়াবহ রকম চাপ তৈরি করেন নিজের অজান্তেই। যদিও বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য তারা হয়তো বা লাভজনকভাবে দেখতে পারে, কিন্তু সার্বিকভাবে দেশের কিন্তু এটা ক্ষতি। কারণ বিশেষজ্ঞদের সময়ের অপচয় হয়, তারা এই সময় তারা আরও ক্রিটিক্যাল রোগী দেখতে পারতেন, এবং আমাদের সিস্টেমগুলো বিজি থাকে, যন্ত্রপাতিগুলো ব্যস্ত থাকে। প্রায় 40% যদি ওপিডি তারা থাকেন, তার মানে বুঝতে হবে যে তারা খুব কষ্টে আছেন, এবং তাদেরকে অ্যাড্রেস করার জন্য আমাদের একটা বিজ্ঞানসম্মত একটা সহজ বুদ্ধি বের করা দরকার, যেন তারা সহজে চিকিৎসাটা পান, এবং যেটা বললাম দ্বন্দ্ব সমাধান বলি এবং বা তার ভাষার ঘাটতি বলি, এটা তারা চিন্তা করতে পারেন। তবে একটা কথা বলে রাখা ভালো, অনেকে আবার এই কথার সূত্র ধরে সবসময় দ্বন্দ্ব খুঁজতে পারেন। কনভার্সন ডিসঅর্ডার এমন একটা অবস্থা, অনেক ক্ষেত্রে কিন্তু দ্বন্দ্ব খুঁজে পাওয়া যায় না, কারণ দ্বন্দ্বটা তার মনের এত গভীরে চলে যায়, এটাকে বলা যেতে পারে উনি 2 ধাপে ভুলে গেছেন। প্রথমে উনি ভুলে গেছেন, এরপরে উনি ভুলে গেছেন যে তিনি কিছু ভুলে গিয়েছিলেন। তার মানে এটা 2 ধাপে ভুলে যাওয়া, যেটাকে আমরা ইংরেজিতে বলেছি রিপ্রেশন। এক্ষেত্রে কিন্তু হচ্ছে কনভার্সন ডিসঅর্ডারের মেকানিজমের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। মানে ব্যাপারটা হচ্ছে তার একটা আবেগ বা কষ্ট মনের গভীরে উনি চাপা দিয়ে রেখেছেন, কিন্তু সেটা বের হওয়ার রাস্তা খুঁজছে, সেটা রাস্তা খুঁজে পাচ্ছেন না, সবসময় চাপ তৈরি করছে বিভিন্ন রকমভাবে। স্যার যেটা বলছিলেন, পানির প্রবাহ যেমন আটকা রাখা যায় না, অন্যদিকে পথ খুঁজে দেয়, সেরকম। থ্যাংক ইউ, অনেক বিস্তারিত বলেছেন স্যার। আমি আবার আপনার কাছে আসছি যে এই যে আমরা আলোচনার ভিতরে বের হয়ে আসলো যে আসলে অনেক রকম ইম্প্যাক্ট ব্যক্তি জীবনে, তার পারিবারিক জীবনে এবং কি রাষ্ট্রীয়ভাবে, এমন এই যে আমাদের চিকিৎসা সেবার যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের মধ্যেও একটা আনডিউ প্রেশার তৈরি করছে এই ধরনের পেশেন্ট বা তাদের এই সাফারিংসগুলো। এটা প্রতিরোধের কোনো উপায় আছে কিনা স্যার? এক কথায় যদি বলে আসি যে এটার কারণ কি, আমাদের শারীরিক যে ডিফেন্স মেকানিজমগুলো আছে, আমাদের রিফ্লেক্স আছে, আমাদের ইমিউন সিস্টেম আছে, তো এই সিস্টেমের যদি কোথাও সমস্যা হয় তাহলে শারীরিক অসুখ আকারে বিভিন্ন রকমের অসুখ প্রকাশ পেতে পারে। তো আমাদের এই যে সোমাটোফর্ম বা সাইকিয়াট্রিক যে ডিসঅর্ডারগুলোকে আমরা দেখছি, এখানে আসলে আমাদের সাইকোলজিক্যাল যে ডিফেন্স মেকানিজমগুলো আছে, সেখানেই সমস্যা হলেই আসলে এই অসুখগুলো তৈরি হয় বা চলে আসে। সেই ডিফেন্স মেকানিজমের সমস্যার কারণেই বা ডিফেন্স মেকানিজমের বিভিন্ন যে পদ্ধতি আছে সেই পদ্ধতির কারণেই অসুখগুলো চলে আসে। আর চিকিৎসার ক্ষেত্রে আমরা যেটা বলতেছিলাম যে অন্য অন্য ডিসিপ্লিনের বা তাদের যে কষ্ট নিয়ে যায়, তো ছোট একটা মন্তব্য তাদেরকে আসলে পঙ্গু করে দেয়। আমি এমন দেখেছি যে এই ইয়াং মেয়ে বা মহিলা, তার হচ্ছে মাথা ব্যথা, সিটি স্ক্যান করে ডাক্তাররা বলছে যে আপনার তো একটা রগ শুকিয়ে গেছে, এবং এটা নিয়ে এসে সামাজিকভাবে খুব এটাকে গর্ববোধ করে যে আমার তো মাথার রগ শুকিয়ে গেছে, আমি খুব কষ্টে আছি, আমার মাথার রগ শুকিয়ে গেছে। ইসিজি করে হয়তো বলে যে আপনার হার্টের সামান্য একটু সমস্যা ধরা পড়ছে, বলে আমার তো হার্টের অসুখ আছে, আমি তো হার্টের অসুখ নিয়ে কাজ করছি বা ঘুরে বেড়াচ্ছি। এটা আপনাকে একটু থামিয়ে দিচ্ছি স্যার, আমাদের একটা বিরতির সময় হয়েছে, সর্বশেষ বিরতি। বিরতির পরেই ঠিক এই জায়গাতেই আপনার কাছে আবার ফিরবো। দর্শক, ফিরে আসলাম বিরতির পর। অপসন ফার্মা নিবেদিত আরোগ্য নিকেতন মনের স্বাস্থ্যে। স্যার, আপনি যে প্রসঙ্গে ছিলেন যে আমাদের বিভিন্ন স্পেশালিটি থেকে একটা ছোট ছোট কমেন্টগুলো রোগীকে অনেক একটা প্রেসার তৈরি করে, আপনার হার্টে ছোট একটা সমস্যা পাওয়া গেছে, অনেকটা পঙ্গুত্বের দিকে নিয়ে চলে যায়। যেটা বলতেছিলাম যে হার্টের অসুখ, এছাড়া আরেকটা কমন কথা আছে যে মাথায় পানি জমে গেছে, কারণ সাইনোসাইটিসের এটা এক্সরে রিপোর্টে আমরা সবার ক্ষেত্রেই দেখি। আমার যদি পিএনএস বা করি, এক্সরে করি, তাহলে দেখা যাবে যে সেখানে সাইনোসাইটিস একটা কথা আসে, এবং এটাকে তারা যখন বলে আপনার মাথায় পানি জমে গেছে, এটাকে তারা খুব মানে হিসাবে উস্কাই দেয়, বা তারা এটাকে খুব ভালোভাবে গ্রহণ করে প্রকাশ করে আমার তো মাথায় পানি জমে গেছে। আমরা যখন কোমরের হাড্ডির সেই এক্সরে করা হয়, সেখানে কমেন্টে একটা দেয় ডিজেনারেটিভ চেঞ্জ, ওটাকে বাংলা করে বলে আপনার তো হাড্ডিগুলো খেয়ে গেছে। তো এই ইয়াং জেনারেশনের রোগীদের কাছে আমরা দেখি এরকম অনেকেই আসে, আমার তো কোমরের হাড্ডি ক্ষয়ে গেছে, আমার তো কোমরের হাড্ডি ফাঁকা হয়ে গেছে, বিভিন্নভাবে প্রেজেন্ট করে, এবং ওটাকে নিয়েই দেখা যায় যে সে দেখা যায় কাজকর্মে বা তার যে কর্মকাণ্ডগুলো করার কথা সেখান থেকে কোনো না কোনোভাবেই হচ্ছে যে এড়াই চলে বা সাফার করে, এবং এটাকে সে খুব গুরুত্ব সহকারে
প্রকাশ করে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের সেই আমরা যারা এই স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত, যারা এই সেবা দিয়ে যাচ্ছি, তাদের আসলে দৃষ্টিভঙ্গি কিছুটা পরিবর্তন করা উচিত। কথাবার্তা বলার ক্ষেত্রে হোক বা বোঝার ক্ষেত্রে হোক, আমরা যদি এই অসুখটাকে সত্যিকার অর্থে অসুখ হিসাবেই প্রকাশ করি বা সেটাকে অনুধাবন করে তার একটা সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করি, তাহলে মনে হয় এখান থেকে আমরা অনেকটা উপকৃত হব। থ্যাংক ইউ স্যার। ডক্টর আনুল স্যার, আপনার কাছে আসছি। তাহলে আমরা তো আমাদের প্রায় শেষের দিকে এসেছি। চিকিৎসা কি তাহলে? এই যে একটা গ্রুপ অফ ডিসঅর্ডার, হ্যাঁ, তো এবং তার লক্ষণও অনেক, প্রকাশভঙ্গি অনেক, তো তার চিকিৎসা স্যার একটু যদি আমাদেরকে মোটা দাগে বলেন। অনেক ধন্যবাদ। এক্ষেত্রে চিকিৎসাটা আমি মোটা দাগে দুভাগে ভাগ করতে চাই। একটা হচ্ছে সোমাটিক সিমটম রিলেটেড ডিসঅর্ডার, সোমাটিক ডিসঅর্ডার, ইলনেস সেন্সিটিভ ডিসঅর্ডার, এদের জন্য একরকম, আর কনভার্সন ডিসঅর্ডারের জন্য একরকম। দুটোর মধ্যে একটা বড় ধরনের পার্থক্য অবশ্যই আছে। সোমাটিক সিমটম ডিসঅর্ডার ক্ষেত্রে এবং অ্যাংজাইটি ডিসঅর্ডারের ক্ষেত্রে সবার আগে দরকার হচ্ছে একজন ক্লিনিশিয়ানের সাথে সংযুক্ত হওয়া এবং এমন এক ধরনের একটা কমিটমেন্ট নিজের মধ্যে নিয়ে আসা যেন আমি এই জায়গায় কমপক্ষে আমি 2 বছর বা 1 বছর ধরে আমি এই জায়গা থেকে চিকিৎসা নেব। মানে আমি এটা বলতে পারি যে একটা দিক ঠিক করা, এবং একদিন এটা হয় না। এবং অবশ্যই রোগীর যে একজন আইনগত অভিভাবক, তাকে চিকিৎসায় যুক্ত করা, এটা কিন্তু একটা খুব জটিলতা হয়ে যেতে পারে যখন রোগী একাই আসেন। কারণ রোগী বাসায় কী করছেন, তার লক্ষণের তীব্রতা কতটুকু, এটা কিন্তু আসলে শুধুমাত্র একজনকে কথা বলে এটা কখনো জানা সম্ভব না। আরেকটি খুব জরুরি ব্যাপার হচ্ছে ওষুধগুলো নিয়ন্ত্রণটা রোগীর হাতে না রাখা। কারণ দেখা যাচ্ছে ওনার যেহেতু স্পর্শকাতরতা আছে, সামান্য লক্ষণে উনি খুব বেশি কি বলা যায় ভেঙে পড়েন। দেখা যাচ্ছে সামান্য একটু সমস্যা হওয়ার পর যে ডোজটা দেওয়া হয়েছে অতিরিক্ত ডোজ নিতে পারেন। বা আর চ্যাট-জিপিটি তো আছেই, বর্তমানে চ্যাট-জিপিটি এবং বিভিন্ন রকমভাবে কিন্তু একটা স্বাস্থ্য পরামর্শ নেওয়ার একটা ভুল একটা কালচার তৈরি হয়েছে। নিজে নিজে ওষুধ সার্চ করে নিজে নিজে ওষুধ সার্চ করেন, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় ওষুধের সাইড ইফেক্ট সম্বন্ধে, একটা ওষুধের সাইড ইফেক্ট আছে 200, উনি প্রত্যেকটা মনোযোগ দিয়ে পড়েন, দেখা যাচ্ছে যে তার মধ্যে কমপক্ষে 10টা ওনার দেখা দেয়। এটা কিন্তু খুব একটা কমন দেখা যায়। উনি ওনার মন মতন ওষুধ খান, এক এক দিন এক এক সময় খান, একদিন খান 10টা, একদিন খান 11টা। এটা একটা বড় ধরনের সমস্যা তৈরি করে। তো অভিভাবক একজন যদি যুক্ত থাকেন, যদি তো ওষুধটার দায়িত্ব নেন, এটা কিন্তু ভালো একটা ফলাফল দেয়। আর এটাও ঠিক আমাদের মাথায় রাখার দরকার আছে যে ওনার ওই যে বাঘ আসার গল্পের মতন, যে উনি যেহেতু এর আগে অসংখ্যভাবে বলেছেন বাঘ আসেনি, কিন্তু এমনও তো হতে পারে তার হার্টের অ্যাটাক হচ্ছে, যেটা আমরা মিস করে গেলাম। রাইট, এটা তো হতে পারে, হতে তো পারি। এই ধরনের বিষয়টাকে কিন্তু নিশ্চিত করার জন্য কিন্তু আমাদের একটা কি বলা যায়, এক ধরনের একটা নিরাপত্তা ব্যবস্থা রাখার দরকার আছে। যে সমস্যা যদি আপনি মনে করেন অস্বাভাবিক বেশি, তখন আমাদের এইভাবে যোগাযোগটা করবেন, এর বাইরে না, এর মধ্যে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করবেন না। এই ওষুধের পাশাপাশি কাউন্সিলিং কিছু টেকনিক আছে যেটা খুবই চমৎকারভাবে কাজ করে, এবং তার মূল কজটা খুঁজে বের করা। পরে আসি কনভার্সন ডিসঅর্ডারের ক্ষেত্রে। কনভার্সন ডিসঅর্ডারের ক্ষেত্রে আমি একটা কথা না বললেই না, এই রোগীটা কিন্তু ভয়াবহ রকম অপচিকিৎসার শিকার হন, এমনকি আমাদের মেডিকেল কলেজগুলোতে। আমরা পাশ করেছি, আমাদের একটা দুর্ভাগ্য হয়েছে, এখন আমার নিজের কাছে অপরাধী লাগে। এই রোগীদেরকে অনেক ক্ষেত্রে মেঝেতে শুয়ে রাখা হয়, তাদেরকে ধমকানো হয়, তাদেরকে অনেক ক্ষেত্রে পানি দেওয়া হয়, ইনজেকশন, ডিস্টিল ওয়াটার ইনজেকশন, নাকে নল দেওয়ার ভয় দেখানো হয়। ভয়াবহ একটা ব্যাপার। তখন ইন্টারনেট সময়, তখন তো শিশু চিকিৎসক ছিলাম, তখন ব্যাপারটা বুঝিনি এটা কত বড় একটা বর্বর চিকিৎসা পদ্ধতি। সত্যি হলে তারা অভিনয় করছেন না, তারা ঢং করছেন না, তারা হচ্ছে যেটা এটা ইচ্ছে করে করছেন না। তার কষ্টটাকে, তাকে সম্মান দিয়ে যখন আমরা শুনবো, এতেই আমাদের অনেকখানি সমস্যার সমাধান হয়ে যাবে। আর সব ক্ষেত্রে যে আমরা দ্বন্দ্ব খুঁজে পাবো, এটা কিন্তু আসলে জরুরি নয়। কারণ হয়তো উনি এমন একটা ভয়ঙ্কর বিষয় নিয়ে কষ্ট পাচ্ছেন, যেটা আসলে উনি বলতেই পারছেন না। ওটা ওনার মনের গভীর থেকে, ওনার মনের সচেতনতা আসা মানে হলো ওনার ভয়াবহ কষ্ট। তো এটার জন্য তাকে আমরা আগে স্থির করি, এরপর আমরা এক্সপ্লোরেটিভ সাইকোথেরাপি বলে যেটা, সেটা ব্যবহার করি, এবং তার মধ্যে সহ্য ক্ষমতা আমরা বাড়ানোর চেষ্টা করি। এবং এটা বলা যেতে পারে, আমরা যদি ভালো চিকিৎসা দিই, এটা একবারেই সুস্থ হয়ে যাওয়া সম্ভব। খুবই সংক্ষেপে বলতে গেলে চিকিৎসাটা এই পর্যন্তই। প্রফেসর নিজাম স্যার, আপনার কাছে আসছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে। আপনি এক কথায় কিছু বলতে চান কিনা স্যার? রাহানুল তো অনেকভাবে সুন্দরভাবে বর্ণনা দিছে যে চিকিৎসার, কিন্তু আসলে কগনিটিভ যে চেঞ্জ হয়, তাদের চিন্তার ধরনটা পাল্টে যায়, সেই চিন্তার ধরনটাকেই আসলে পরিবর্তন করার জন্য চিকিৎসা দেওয়া খুব জরুরি। তো আমি দর্শক শ্রোতা যারা আমাদের এই আলোচনা শুনছেন, তাদেরকে আমি অনুরোধ করব যে সত্যটাকে স্বীকার করে নিতে হইব। শরীর এবং মন নিয়েই আমাদের অস্তিত্ব। মনের যেমন শরীরে যেমন অসুখ হতে পারে, মনেরও তেমন অসুখ হতে পারে। মনের অসুখকে মনের অসুখ হিসাবে গণ্য করে সেটা গুরুত্ব সহকারে সেভাবে যদি আমরা মেনে নিই, তাহলে আমরা দেখা যাবে যে আমাদের জীবনটাকে আরো সুন্দর ও ভালোভাবে পরিচালনা করতে পারবো। ধন্যবাদ স্যার। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ মনোযোগ দিয়ে আমাদের কথাগুলো শুনবার জন্য। আমরা চাই যে এর ভেতর দিয়ে মানুষের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি হবে,
প্রত্যেকে মানসিক রোগের ব্যাপারে আরও সচেতন হবেন এবং সঠিক বিজ্ঞানসম্মত চিকিৎসা নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।